আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সবাইকে জুম্মার দিনে জুম্মা মোবারক জয়কলি পরিবারের পক্ষ থেকে। তো জয়কলি মিশন ডিউ ইউনিটে যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আয়োজন করেছে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বায়োলজির ধারাবাহিকতায় ক্লাস হতে যাচ্ছে। তো আমি আপনাদের সাথে আসি পাপ্পু আশরাফি। তো সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন যে ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সবাই একটু আগে কমেন্ট করবেন যে ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং বোর্ডটা আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু দ্রুত ঝটপট কমেন্ট করবেন। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। এবং আজকের এই ক্লাসটা কে কোথা থেকে আপনারা জয়েন করছেন সবাই একটু দ্রুত ঝটপট করে জানিয়ে দিবেন। কে কোথা থেকে আপনারা জয়েন করেছেন সবাই একটু দ্রুত ঝটপট করে জানিয়ে দিবেন। আজকের এই ক্লাসটা আপনারা কে কোথা থেকে আপনারা জয়েন করেছেন সবাই একটু জানাই দিই কে কোথা থেকে আজকে জয়েন করছে। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। এবং ক্লাসটা একটু নিজের টাইমলাইন আমরা একটু দ্রুত শেয়ার করে দিই। নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেই। ঠিক আছে, এবং কে কোথা থেকে ক্লাসটাতে আমরা জয়েন করছি সবাই একটু আমরা দ্রুত মেনশন করে, বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আজকে ক্লাসটা আপনারা জয়েন করেছেন জয়কুলির সবাই একটু আমরা দ্রুত মেনশন দিই। কে কোথা থেকে। ওকে, আহসান হাবিব আসসালামু আলাইকুম ভাইয়া। অল ক্লিয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হৃদয়। আচ্ছা, কে কোথা থেকে? আচ্ছা, আহসান হাবিব জয়েন করেছে রংপুর থেকে। জিয়াউর রহমান জয়েন করেছে হলো আমাদের রাজশাহী থেকে। হৃদয় ক্লাসটা একটু শেয়ার দেন, সবাইকে ক্লাসটা শেয়ার দেন। হৃদয় ক্লাসটা শেয়ার দেন এবং সবাইকে মেনশন দেন ফ্রেন্ডদেরকে। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি আজকে আমরা ফার্স্ট পেপারের অধ্যায় 9, দ্যাট মিনস প্লান্ট ফিজিওলজি, তার মানে হচ্ছে উদ্ভিদের যে শারীরতত্ত্ব, সেই উদ্ভিদের শারীরতত্ত্ব নিয়ে আমি আলোচনা করবো। জীবন নাহার জিও, আসসালাম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ওকে, আচ্ছা, তো সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করি, সবাই একটু নিজের টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে যে উদ্ভিদের যে শারীরতত্ত্ব, প্লান্ট ফিজিওলজি। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা এতটা বেশি গুরুত্বপূর্ণ, আসলে প্রত্যেকটা বছরই কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেন আমাদের আসে। যেমন মেডিকেলে প্রশ্ন আসবে এখান থেকে, ঢাবিতে, তারপর সামনে যে বিইউপি যে এক্সাম সেখানে আসবে, দেন আমাদের মেরিনে আসবে, তারপর আমাদের জগন্নাথে আসবে, ঢাবিতে, রাজশাহীতে, চিটাগাঙে, সব জায়গায় আমাদের এখানে কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, আচ্ছা, মহুয়া সুলতান আবু, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আমি জয়পুরহাট থেকে। ওকে, ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করি। ওকে, উদ্ভিদের সাহিত্যত্ব চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে বেশ কিছু পেন দেওয়া কিছু ব্যাপার আছে, কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। এখানে আমাদের যে টপিকসগুলো আমাদের আসে, এখানে আমাদের সালোক সংশ্লেষণ আসে, দেন আমাদের প্রচ্ছেদন আছে, শ্বসন আছে এবং খনিজতম পরিশোষণ আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, প্রান্ত তালুকদার রকি বলছে ভাই আমি পাবনা থেকে, আই এম কানেক্টেড ফ্রম নিকুঞ্জ। ওকে, ধন্যবাদ আলামিন মারুফ। সবাই একটু আমরা দ্রুত ক্লাসটা নিজের টাইমে সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দেয় এবং ভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটা আমরা শেয়ার করে দিই। ওকে, ক্লাসটা আমরা শুরু করে দিলাম। প্রথম উদ্ভিদের শারীরতত্ত্ব। ঠিক আছে, আমি কোশ্চেন সলভ করব এবং আমি আপনাদেরকে পড়াবো। দেখেন, উদ্ভিদের যে শারীরতত্ত্ব, সেই উদ্ভিদের শারীরতত্ত্বের ভিতরে আসলে বেসিক্যালি আমাদের কি কি টপিকসগুলো আমাদের আছে। দেখেন, উদ্ভিদের শারীরতত্ত্বের ভিতরে প্রথমে আমাদের যে টপিকসটা আমাদের আছে হলো খনিজ লবণ পরিশোষণ। প্রথম টপিকটার নাম কি বললাম? খনিজ লবণ পরিশোষণ। এখান থেকে আমাদের কোশ্চেন আমাদের দেয়। ঠিক আছে, তারপর যে টপিকসটা আমাদের কি আছে? প্রচ্ছেদন আছে, খনিজ লবণ প্রচ্ছেদন, প্রচ্ছেদন। তারপর আমাদের কি আসতেছে? সালোক সংশ্লেষণ। ঠিক আছে, সবাই লেখাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা এটা কমেন্ট করবেন। সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এবং আমাদের কি আছে 4 নম্বর যেটা, সেটা আমাদের কি আসছে? শ্বসন। এই বেসিক্যালি এই 4টা উদ্ভিদের শারীরতত্ত্বের মধ্যে টোটাল কয়টা টপিকস আমাদের আছে? 4টা টপিকস আছে। এই 4টা টপিকস আমি আপনাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, 4টা টপিকস আমি আপনাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, ওকে, সবাই একটু নিজের টাইমলাইন। আচ্ছা, উইকলি 3 রেজাল্ট দিব কোন সময়? ওকে, আচ্ছা, তো ধন্যবাদ। ঠিক আছে, সবাই একটু টাইমলাইন আমরা ক্লাসটা শেয়ার করে দিই। আই এম কানেক্টেড ফ্রম নিকুঞ্জ। ওকে, ধন্যবাদ। সবাই একটু টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করে দিই। আচ্ছা, এখন দেখেন, আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে যে কি নিয়ে আলোচনা করবো? কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। দেখেন,
আচ্ছা, তো যারা এখন আমরা ক্লাসটাতে জয়েন করিনি সবাই একটু দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করে ফেলি, সবাই দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব আসলে খনিজ লবণ পরিশোষণটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কিভাবে আমাদের খনিজ লবণ পরিশোষণটা হচ্ছে এগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে? দেখেন, আচ্ছা, খনিজ লবণ পরিশোষণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে আলোচনা করব খনিজ লবণ পরিশোষণ। তো আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই আসলে খনিজ লবণটা বেসিক্যালি আমাদের কিভাবে শোষণ হচ্ছে, সবার কাছ থেকে আমি একটা কমেন্ট আশা করতেছি। কি বললাম? খনিজ লবণটা আমাদের কিভাবে শোষণ হচ্ছে, খনিজ লবণটা আমাদের কিভাবে শোষণ হচ্ছে বলেন। আমরা সবাই জানি খনিজ লবণটা আমাদের আয়ন আকারে খনিজ লবণটা আমাদের কিভাবে শোষণ হচ্ছে, আমাদের আয়ন আকারে শোষণ হয়, ঠিক আছে? খনিজ লবণ আমাদের কি আকারে শোষণ হচ্ছে? আয়ন আকারে শোষণ হচ্ছে। এবং আমরা জানি যে খনিজ লবণ আয়ন আকারে শোষণ হচ্ছে, তো এর ভিতরে কিছু পজিটিভ আয়ন আছে, আমাদের কিছু কি আছে, নেগেটিভ আয়ন আছে, কিছু পজিটিভ আয়ন আছে এবং নেগেটিভ আয়ন আছে। দেন আমরা যখন সালোক সংশ্লেষণ পড়বো, তারপর সালোক সংশ্লেষণ মানে হচ্ছে এখানে একটা বিক্রিয়া হবে, তারপর বিক্রিয়াতে আমাদের C3 চক্র আছে, C4 চক্র আছে, আলোক নির্ভর পর্যায়ে, আলোক অন্ধকার পর্যায়ে আছে। হ্যাঁ, ধন্যবাদ নীলোফার ইয়াসমিন। তো খনিজ লবণটা আমাদের বেসিক্যালি কি আকারে শোষণ হচ্ছে? আয়ন আকারে শোষণ হচ্ছে, ঠিক আছে? আয়ন আকারে আমাদের শোষণ হচ্ছে, আয়ন আকারে শোষণ হবে, ঠিক আছে? খনিজ লবণটা আয়ন আকারে আমাদের শোষণ হবে। আর আমাদের যে শ্বসন বেসিক্যালি আমরা জানি যে দুই প্রকার আছে। একটা হলো নরমালি যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় শ্বসন কয় প্রকার, তো আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে দুই প্রকার। তো দুই প্রকারের মধ্যে নরমালি বলবেন যে একটা হলো সবাত শোষণ আর অবাত শোষণ, কিন্তু নরমালি কিন্তু শোষণ দুই প্রকার, একটা বহিঃশোষণ আর একটা হচ্ছে অন্তঃশোষণ, ঠিক আছে? তো বহিঃশোষণটা বেসিক্যালি আমাদের যে শ্বসনটা আমাদের শ্বসন তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়, সেই শ্বসনটাকে আমরা কি বলবো? বহিঃশোষণ বলবো। আর যে শোষণটা হচ্ছে আমাদের কোষের মাধ্যমে সংগঠিত হচ্ছে, যে শ্বসনটা কোষের মাধ্যমে সংগঠিত হচ্ছে, আচ্ছা, যে শ্বসনটা হলো আমাদের কোষের মাধ্যমে, যে শ্বসনটা কোষের মাধ্যমে সংগঠিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো? অন্তঃশোষণ বলবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে কোশ্চেনে চলে আসবো, দেখবো যে কে সবার আগে আসলে আপনারা অ্যান্সার করতে পারেন, সবার কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি। আচ্ছা, কোশ্চেন দিচ্ছে যে কোনটি হলো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আচ্ছা, কোশ্চেনটা কি দিচ্ছে? কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আচ্ছা, এর আগে আমাকে বুঝতে হবে যে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলো কি আছে। সবাই একটু কমেন্ট করবে লেখাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা। দেখেন, কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আচ্ছা, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদগুলো আমাদের কি কি আছে? দেখেন, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদগুলো আমাদের কি আছে? ব্যাপন মতবাদ। প্রথমে কি আসতেছে? ব্যাপন মতবাদ, ঠিক আছে? ব্যাপন মতবাদ আছে। তারপর আমাদের কি আসতেছে? ব্যাপন মতবাদ। তারপর হচ্ছে আমাদের আয়ন বিনিময় মতবাদ, ব্যাপন মতবাদ। তারপর আমাদের কি মতবাদ আসতেছে? আয়ন বিনিময় মতবাদ, ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ঠিক আছে? ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ। তারপর আমাদের কি আসতেছে? ডোনেন সাম্যাবস্থা মতবাদ, ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনেন সাম্যাবস্থা, হ্যাঁ, ডোনেন সাম্যাবস্থা মতবাদ। এবং আমাদের কি মতবাদ আসতেছে? ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনেন সাম্যাবস্থা মতবাদ এবং হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। কি মতবাদ? ব্যাপন হচ্ছে প্রবাহ মতবাদ। এগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে আপনাদের। এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ। আচ্ছা, আমার এখানে কোশ্চেন কি দেওয়া আছে? লুন্ডেগন, লেসিথিন, প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট নাকি কি বলছি? ডোনেন সাম্যাবস্থা। আমি কি বলছি বলেন তো? নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ চারটা: ব্যাপন, আয়ন বিনিময়, ডোনেন সাম্যাবস্থা এবং ব্যাপন। অবশ্যই একের অ্যান্সার কি বলেন তো? ডি। আচ্ছা, তাহলে এই যে লুন্ডেগর, লেসিথিন বাহক, প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট, এগুলো তাহলে কি মতবাদ? অবশ্যই আমাদের কি মতবাদে পড়ছে বলেন তো? সক্রিয় মতবাদের মধ্যে পড়ছে। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? হৃদয় সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু আমরা কমেন্ট করে জানিয়ে দিব। এবং এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা আমি আপনাদের আলোচনা করবো। 2 নম্বর কোশ্চেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে?
কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হয়? আচ্ছা, এখানে অপশনে কি দেওয়া আছে দেখেন, কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হয়। আচ্ছা, বেসিক্যালি এই কোশ্চেনটা করা হয়েছে আমাদের খনিজ লবণ পরিশোষণ থেকে। আমি কিন্তু একটা কথা বলছি আপনাদেরকে, খনিজ লবণ সে কিন্তু আমাদের সবসময় কি আকারে শোষিত হচ্ছে? আয়ন আকারে শোষিত হচ্ছে। আচ্ছা, ভালো কথা। খনিজ লবণ যদি আমাদের আয়ন আকারে যদি শোষিত হয়, তো এর ভিতরে কিছু কিছু আয়ন আসতেছে আমাদের দ্রুত গতিতে শোষিত হয়, এবং কিছু কিছু আয়ন আসতেছে আমাদের হচ্ছে যে মন্থর গতিতে শোষিত হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন দ্রুত গতিতে কে শোষিত হয় সেটা আমাকে খুব ভালো করে জানতে হবে। দ্রুত গতিতে শোষিত হয় কে আর না। মনে রাখার সূত্র কি বললাম? কে আর না। দ্যাট মিনস হলো পটাশিয়াম আয়ন ও নাইট্রেট আয়ন এরা দ্রুত গতিতে শোষিত হচ্ছে, আর মন্থর গতিতে শোষিত হচ্ছে কে? কা আর সা। দ্যাট মিনস ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে যে সালফেট আয়ন এরা হচ্ছে যে মন্থর গতিতে শোষিত হচ্ছে। আমার কোশ্চেনটা এখানে কি দেওয়া আছে? কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হচ্ছে? অবশ্যই অ্যান্সার কি হবে বলুন তো? 2 এর অ্যান্সার সি, পটাশিয়াম আয়নটা দ্রুত গতিতে শোষিত হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ কনককে। কনক, আপনি একটু ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিন, ফ্রেন্ডদেরকে মেনশন আশা করতেছি। ওকে, পরের কোশ্চেন কি দেওয়া আছে? কোনটি হচ্ছে আমাদের সক্রিয় পরিশোষণের মতবাদ? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোনটি হচ্ছে সক্রিয় পরিশোষণের মতবাদ? আচ্ছা, এটা একটু সবার কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি। 3 অ্যান্সারটা আমি চাচ্ছি কি দেখি কে সবার আগে অ্যান্সার করেন। বলেন, কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ? 3 অ্যান্সার কি হবে বলেন? কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ? মিফতাহ চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ? ব্যাপক প্রবাহ, আয়ন বিনিময়, লেসিথিন বাহক, নাকি ডোনেল সাম্যাবস্থা? সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই সক্রিয় পরিশোষণের মতবাদ হচ্ছে। ধন্যবাদ অদ্রিতা ইসলামকে। কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ? সবার কাছ থেকে একটু আমি জানতে চাচ্ছি, কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ বলেন। আচ্ছা, অনেকে অ্যান্সার করতেছেন 3 এর সি, আদ্রিতা ইসলাম 3 এর সি, জয় মজুমদার বসে 3 এর এ। আচ্ছা, যদি হ্যাঁ, সক্রিয় পরিশোষণের মতবাদ হচ্ছে লেসিথিন বাহক যে মতবাদ, লেসিথিন বাহকের যে মতবাদ, লেসিথিন বাহকের মতবাদটা হচ্ছে আমাদের সক্রিয় পরিশোষণের মতবাদ। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। পরে কোশ্চেনটা একটু আলোচনা করব, সবাই একটু অ্যান্সার করবো আমরা। ঠিক আছে? পরে কোশ্চেনটা, কোন মৌলটি পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য অপরিহার্য? খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল কোশ্চেন। নুসরাত জাহানকে ধন্যবাদ। কোন মৌলটি পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ? আচ্ছা, এখন দেখেন এখানে বেশ কটা পয়েন্ট দেওয়া আছে। পটাশিয়াম, পটাশিয়ামের জন্য কি হবে আসলে? পটাশিয়ামের জন্য আসলে আমাদের কি হয়? অবশ্যই মাথায় রাখবেন, পটাশিয়ামের জন্য পাতার শীর্ষ কিনারা হলুদ হয়ে যায়। পটাশিয়ামের জন্য কি হচ্ছে যে পাতার শীর্ষ কিনারা হলুদ হয়। পটাশিয়ামের জন্য কি হয়? পাতার শীর্ষ কিনারা আমাদের হলুদ হয়ে যায় পটাশিয়ামের জন্য। পটাশিয়ামের জন্য কি হচ্ছে? আমাদের পাতার শীর্ষ কিনারা হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর সোডিয়াম, সোডিয়ামের জন্য আমাদের কি হচ্ছে? আচ্ছা, ম্যাগনেসিয়াম যে আছে, তো ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য, ক্লোরোফিল অণু কি বললাম? ক্লোরোফিল, ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি বলেন তো? ম্যাগনেসিয়াম। অনেক সুন্দর আপনাদের রেসপন্স। জয়িতা জ্যোতি, নীলুফা ইয়াসমিন, কনক, খুব সুন্দর আপনি রেসপন্স করতেছেন। মিফতাহ চৌধুরী, খুব সুন্দর আপনাদের রেসপন্স। সবাই একটু আমরা রেসপন্স করব। তাহলে কোন মৌলটি পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ? অবশ্যই অ্যান্সার কি হবে? ম্যাগনেসিয়াম। ওকে, ধন্যবাদ কনককে। সবাই একটু আমরা ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিব, ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন করবো। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন, ঘাস জাতীয় উদ্ভিদের জন্য ম্যাক্রো মৌল আসলে কোনটা? আমি সবার কাছ থেকে তো অ্যান্সার চাচ্ছি, সবার কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি। ঘাস কি দেওয়া আছে? ঘাসের জন্য, ঘাস জাতীয় উদ্ভিদের জন্য ম্যাক্রো মৌল আসলে কোনটা? আচ্ছা, দেখেন এখানে বেশ কয়টা আমাদের অপশন দেওয়া আছে, সিলিকন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং হচ্ছে আয়রন। আচ্ছা, এখন দেখেন এই যে সোডিয়ামটা আছে না, সোডিয়ামটা কোন উদ্ভিদের জন্য প্রয়োজন কেউ বলতে পারবেন? C4 উদ্ভিদের জন্য প্রয়োজন হচ্ছে সোডিয়াম। খুবই কনসেপচুয়াল কোশ্চেন ভাই। C4 উদ্ভিদের জন্য কোশ্চেনটা কি বলেন? C4 উদ্ভিদের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের সোডিয়াম। আচ্ছা, C4 উদ্ভিদের জন্য প্রয়োজন হচ্ছে সোডিয়াম। আচ্ছা, আর নাইট্রোজেন
ফিক্সিং এর জন্য প্রয়োজন কি? নাইট্রোজেন ফিক্সিং যে উদ্ভিদগুলো আছে সে নাইট্রোজেন ফিক্সিং উদ্ভিদের জন্য কি প্রয়োজন? সবাই একটু কমেন্ট চাচ্ছি। নাইট্রোজেন ফিক্সিং উদ্ভিদের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কোবাল্ট। নাইট্রোজেন ফিক্সিং উদ্ভিদের জন্য কি প্রয়োজন? কোবাল্ট প্রয়োজন, ঠিক আছে। আর সিলিকন যে আছে না, ধন্যবাদ, খুব সুন্দর জয়তা জ্যোতি, ধন্যবাদ। আর হচ্ছে জয় মজুমদার, খুব সুন্দর। সিলিকন জাতীয় উদ্ভিদের জন্য কি প্রয়োজন? সিলিকন জাতীয় উদ্ভিদটা বেসিক্যালি আমাদের ঘাস জাতীয় যে উদ্ভিদ আছে সেই ঘাস জাতীয় উদ্ভিদের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কি বলতো? সিলিকন। এই যে তিনটা লাইন বললাম না, C4 উদ্ভিদের জন্য কি প্রয়োজন, নাইট্রোজেন ফিক্সিং উদ্ভিদের জন্য কি প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই ভুল করা যাবে না। ওকে, আমি পরের স্লাইডে চলে আসতেছি। উদ্ভিদে কোন আয়নটি সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়? সবচাইতে ধীর গতিতে মন্থর গতিতে কে হচ্ছে? মন্থর গতিতে কে হচ্ছে? মন্থর গতিতে হচ্ছে কি? মন্থর গতিতে আমাদের কে হচ্ছে? মন্থর গতিতে হচ্ছে যে কা আর সা, মানে সালফেট আয়ন, ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে যে সালফেট আয়ন। এই দুটা আয়ন আমাদের কি আকারে শোষিত হবে বলেন তো? মন্থর গতিতে আমাদের শোষিত হবে। তাহলে 6 এর आंसर কি হবে বলেন তো? সি। খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর আপনাদের রেসপন্স। কনক, নুসরাত জাহান, মাসকাত মাইশা, মিফতাহুল ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাইকে, ক্লাসের সাথে সবাই জয়েন করে। ধন্যবাদ। সুরাইয়া সুলতানা জয়িত, খুব সুন্দর রেসপন্স। ওকে, আমি পরের কোশ্চেনে চলে যাব। কোনটি উদ্ভিদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নয়? আচ্ছা, আমি কিন্তু প্রথমেই বলছিলাম শারীরতাত্ত্বিক মানে হলো খনিজ লবণ পরিশোষণ, প্রশোধন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এগুলা হচ্ছে আমাদের খনিজ লবণ পরিশোষণ, ঠিক আছে। আচ্ছা, তো কোনটি উদ্ভিদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নয়? খনিজ লবণ পরিশোষণ এটা অবশ্যই আমাদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, প্রশোধন এটা আমাদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, সবাত শ্বসন এটা আমাদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নয় কোনটা? ডেফিনেটলি পরাগন। খুব সুন্দর আপনারা রেসপন্স করতেছেন, আহসান হাবিব, কনক। ওকে, পরেরটাতে চলে আসবো আমি। দেখেন কি দেওয়া আছে, কোনটি প্রশোধনের প্রধান অঙ্গ? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি প্রশোধন টপিকটা নিয়ে কথা বলবো। কোনটি প্রশোধনের প্রধান? সবাই আমি আপনারা একটু অ্যান্সার করবেন, অ্যান্সার করলে আপনাদের জন্য খুবই ভালো হবে, ঠিক আছে। আচ্ছা শুনেন, কোনটি প্রশোধনের প্রধান অঙ্গ? 9 এর কোশ্চেন। আচ্ছা, এর আগে আমাকে একটু আপনারা বলেন যে ভাইয়ারা প্রশোধন, তাই না? প্রশোধন আসলে কয় প্রকার? প্রশোধন আমাদের 3 প্রকার। প্রশোধন কয় প্রকার? 3 প্রকার। কি কি আছে? পত্ররন্ধ্রীয় প্রশোধন, ত্বকীয় প্রশোধন এবং লেন্টিকুলার প্রশোধন। লেন্টিকুলার প্রশোধন। প্রশোধন তাহলে আমাদের কয় প্রকার? 3 প্রকার। পত্ররন্ধ্রীয় প্রশোধন, ত্বকীয় প্রশোধন এবং লেন্টিকুলার প্রশোধন। তো প্রশোধন মানে হচ্ছে 3টা পয়ের সমাহার। প্রশোধন পাতায় হবে, পাতার পত্র রন্ধ্রে হবে। তাহলে প্রশোধনের প্রধান অঙ্গ কি? ত্বকীয় কোষ তো কখনোই হবে না প্রধান অঙ্গ, লেন্টিসেল কখনোই প্রধান অঙ্গ হবে না। হ্যাঁ, তবে লেন্টিসেলের মাধ্যমে আমাদের লেন্টিকুলার প্রশোধনটা হবে। হাইডার থ্রোটকে আমরা কি বলি? পানি পত্র রন্ধ্র বলি। তাহলে কোনটি প্রশোধনের প্রধান অঙ্গ? অবশ্যই 9 এর অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। ধন্যবাদ ফারিয়া ইসলাম মিমিকে। ফারিয়া ইসলাম মিমি, একটু আমরা টাইমটা ক্লাস নিয়ে সবাই একটু শেয়ার করে দিই, সবাই একটু আমরা শেয়ার করে দেবো, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোনটি প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক? আপনারা কেমিস্ট্রিতে জানেন প্রভাবক মানে কি? প্রভাবক মানে হচ্ছে যে আমাদের, ধন্যবাদ আরজে বাবলাকে, খুব সুন্দর আপনি রেসপন্স করছেন। সবাই একটু আরজে বাবলার মতো আমরা একটু খুব সুন্দর রেসপন্স করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রভাবক মানে কি? যে সমস্ত ক্যাটালাইস্ট গুলা, প্রভাবক মানে কি? রাসায়নিক বিক্রিয়ার হারকে তারা নিজে অপরিবর্তিত থাকবে, সেটাকে আমরা প্রভাবক বলি, তাই না? আচ্ছা, কোনটি প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন দেখেন, প্রশোধনের সবচাইতে খুবই গুরুত্বপূর্ণ লাইন, প্রশোধনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রভাবক আসলে কোনটা? অবশ্যই মাথা রাখবেন, প্রশোধনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছে আমাদের আলো। প্রশোধনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রভাবক কি বলেন তো? আলো হচ্ছে প্রশোধনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রভাবক। তাহলে 10 এর আনসার হচ্ছে বি।
খুব সুন্দর সুরাইয়া, ওকে আলো, ধন্যবাদ। তারপর ফারিয়া ইসলামী, আপনি একটু বিভিন্ন গ্রুপে ক্লাসটা একটু আপনার কাছ থেকে আমি শেয়ার চাচ্ছি। ওকে, পরের কোশ্চেনে চলে যাব। পত্ররন্ধ্র দ্বারা শতকরা কত ভাগ প্রশোধন ঘটে? খুবই একটা সুন্দর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা, পত্ররন্ধ্র দ্বারা আমাদের কত ভাগ প্রশোধন ঘটতেছে? 80 থেকে 85 ভাগ? না। 75 থেকে 80 ভাগ? না। 70 থেকে 75 ভাগ? না। অবশ্যই মাথা রাখবেন, পত্ররন্ধ্র দ্বারা আমাদের 90 থেকে 95% হচ্ছে পত্ররন্ধ্র দ্বারা হচ্ছে। তারা 11 আনসার, তাহলে কত ভাইয়া? বি। খুব সুন্দর কনকের রেসপন্স। ওকে, খুব সুন্দর, আপনাদের রেসপন্স খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। আচ্ছা, এরপরে সিফর উদ্ভিদের প্রধান স্থায়ী পদার্থ কি? এটা নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু দেখবো যে আপনারা কে কে করতে পারতেছেন। সবার কাছ থেকে আমি অ্যান্সার যাচ্ছি। সিফর উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি বলেন? সিফর উদ্ভিদের প্রধান স্থায়ী। আচ্ছা, এরপরে আমি একটু কয়েকটা জিনিস লিখে দেবো, আমার সাথে একটু অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, সালোক সংশ্লেষণ, সবাই একটু স্লাইডটার দিকে লক্ষ্য করবেন। সালোক সংশ্লেষণ, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা দেখেন, সালোক সংশ্লেষণকে আমি দুটি পর্যায়ে ভাগ করতে পারি। সালোক সংশ্লেষণকে কয়টি পর্যায়ে ভাগ করতে পারি? আস্তে অ্যান্সার করবেন। দুটি পর্যায়ে ভাগ করতে পারি। কি কি পর্যায়ে বলেন তো? একটা হলো আলোক নির্ভর পর্যায়, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় এবং হচ্ছে যে আলোক নিরপেক্ষ পর্যায়, মানে আমরা সালোক সংশ্লেষণটাকে দুটি পর্যায়ে ভাগ করতে পারি। আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর। আমাকে একটু কি আনসার দিতে পারবেন? এই যে আমি যে সালোক সংশ্লেষণটাকে যে দুটি পর্যায়ে ভাগ করছি, সালোক সংশ্লেষণটাকে আমি যে দুটি পর্যায়ে ভাগ করছি, কোন বিজ্ঞানী, কোশ্চেনটা বুঝেন, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষণটাকে দুটি পর্যায়ে ভাগ করছে? সবার কাছ থেকে অ্যান্সার যাচ্ছে। কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করছে? কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষণ দুটি পর্যায়ে ভাগ? অবশ্যই মাথায় রাখবেন, বিজ্ঞানী ব্ল্যাকম্যান। বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণটাকে দুটি পর্যায়ে হলো ভাগ করছে। কোন বিজ্ঞানী বলেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। হ্যাঁ, ধন্যবাদ মহুয়া সুলতানা। দেখেন, শুধুমাত্র স্লাইডে কোশ্চেনগুলো অ্যান্সার করলে কিন্তু হবে না, আপনাদেরকে আমি যে কোশ্চেনগুলো করব সেগুলো একটু আপনাদেরকে অ্যান্সার করবো। ধন্যবাদ সামিয়া আহমেদকে, ধন্যবাদ হৃদয় সরকারকে। ওকে, তাহলে বিজ্ঞানী ব্ল্যাকম্যান আমাদের সালোক সংশ্লেষণকে দুটি পর্যায়ে কি করছে? আমাদের ভাগ করছে। আচ্ছা, আমাকে অ্যান্সার করবেন, আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হয় আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হয়? কি কোশ্চেন করলাম? সবার কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি। একটু কি চাচ্ছি? সালোক সংশ্লেষণের এই আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হচ্ছে আর সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হয়? দেখি কি অ্যান্সার করতে পারেন। সালোক সংশ্লেষণের পরীক্ষার মধ্যে এগুলো কিন্তু দেয়, এগুলো কিন্তু বেসিক কথা। এই বেসিক কথাগুলোই সালোক পরীক্ষার মধ্যে দেয়। সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হচ্ছে? সবাই একটু চিন্তা করেন, মাথাটা খাটান, অ্যান্সার করেন। আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হচ্ছে আর হচ্ছে যে আমাদের আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হচ্ছে আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হচ্ছে? সবার কাছ থেকে আমি একটু অ্যান্সার চাচ্ছিলাম। আচ্ছা দেখেন, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে আমাদের তৈরি হবে এটিপি, এটিপি আর হচ্ছে যে NADPH2। ক্লিয়ার? তার মানে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হচ্ছে বলেন? এটিপি আর হচ্ছে NADPH2 তৈরি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা বলেন তো, সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হচ্ছে? একটু সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি। সবাই একটু টাইম লাইনে আমরা ক্লাসটা শেয়ার করে দেই, কিন্তু গ্রুপগুলোতে ক্লাসটা এগুলো জানার বিষয়, শুধুমাত্র ফ্রেন্ডদেরকে জানা, নিজে জানলে হবে না, ফ্রেন্ডদেরকেও জানাতে হবে। তাহলে কোশ্চেনটা আমি কি বলছি বলেন তো? আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হচ্ছে? দেখেন, আলোক নিরপেক্ষ পর্যায়ে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়। ভাইয়া এগুলো কিন্তু কোশ্চেনগুলো দেয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ আরজে বাবলাকে। আলোক নিরপেক্ষতে এটিপি,
তারপর হচ্ছে যে হ্যাঁ খুব সুন্দর, সবার কাছে আমি তো অ্যান্সার জানতে হচ্ছে। এখন দেখেন সালোক সংশ্লেষণ মানেই তো ভাই আমাদের ক্লোরোপ্লাস্টে হচ্ছে, সালোক সংশ্লেষণ মানে কি ক্লোরোপ্লাস্টে হচ্ছে। তো আমার কোশ্চেনটা হলো আমাদের সালোক সংশ্লেষণটা ক্লোরোপ্লাস্টের কোথায় হয়? একটা জিনিস মাথায় রাখবেন, সালোক সংশ্লেষণটা ক্লোরোপ্লাস্টে হচ্ছে ভালো কথা, কিন্তু ক্লোরোপ্লাস্টের দুইটা অর্গানে হবে, থাইলাকয়েডে হবে আর নাহলে স্ট্রোমাতে হবে। ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েডে হবে আর নাহলে কোথায় হবে বলেন তো? স্ট্রোমাতে হবে। তো আমার কোশ্চেনটা ভাই কি ছিল, সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায় কোথায় হয় আর সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়। ধন্যবাদ মহুয়া সুলতানাকে, সবার আগে তুমি অ্যান্সার করছো, ধন্যবাদ, খুব সুন্দর তোমার রেসপন্স ভাইয়া। সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়টা আমাদের থাইলাকয়েডে হবে। কোথায় হবে? থাইলাকয়েডে হবে, ঠিক আছে। আর এই যে আমাদের আলোক নিরপেক্ষ যে পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়টা আমাদের কোথায় হবে? এটা আমাদের স্ট্রোমাতে হবে। এটা আমাদের কোথায় হচ্ছে? স্ট্রোমাতে হচ্ছে। এটা আমাদের কোথায় হবে? স্ট্রোমাতে হয়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে লাইনগুলো লিখলাম, এই লাইনগুলো সবাই ক্লিয়ার কিনা? সবার কাছ থেকে আমি একটু কমেন্ট জানতে চাচ্ছি। সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো না? সবার কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি, বলো সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই একটু বলবা। সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায় কোথায় হয়, তারপর আলোক নিরপেক্ষ পর্যায় কোথায়, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া যে কথাটা আমি তোমাদেরকে একটু বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমাদের আলোক নির্ভর পর্যায়, তাই না? আলোক নির্ভর পর্যায় আমাদের বেসিক্যালি কি হবে? এডিপি থেকে এটিপি তৈরি হয়, তাই না? এই এডিপি থেকে যে এটিপি যে তৈরি হচ্ছে, এডিপি থেকে যে এটিপি যে তৈরি হচ্ছে, এই এডিপি থেকে এটিপি যে তৈরি হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন বলবো। কি বলবো বলো? ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন বলে। আচ্ছা, কেউ কি অ্যান্সার করতে পারবা ফটোফসফোরাইলেশন আসলে কয় প্রকার? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি, বলো ফটোফসফোরাইলেশন আসলে কয় প্রকার? বলো ফটোফসফোরাইলেশন আসলে কয় প্রকার? তো কমেন্ট চাচ্ছি আমি, বলো। শুধু স্লাইডের অ্যান্সারগুলো জানলে কিন্তু হবে না, কোশ্চেন দিবে। ফটোফসফোরাইলেশন কয় প্রকার? ফটোফসফোরাইলেশন দুই প্রকার। একটা হলো চক্রীয় ফটোফসফোরাইলেশন, আরেকটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তা ফসফোরাইলেশন কয় প্রকার? দুই প্রকার, চক্রীয় আর অচক্রীয়। আচ্ছা, কেউ কি তোমরা বলতে পারবা এই চক্রীয় ফটোফসফোরাইলেশনটা আমাদের কোথায় হবে? চক্রীয় ফটোফসফোরাইলেশনটা আদি উদ্ভিদে আমাদের চক্রীয় ফটোফসফোরাইলেশন হয়, আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন আমাদের কোথায় হবে বলতো? উন্নত উদ্ভিদে হয়। আচ্ছা, এখন দেখো একটু হোপফুলি সবাই তোমরা বুঝতে পেরেছো, ওকে। তা যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করনি সবাই একটু দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সেটা কথা হলো এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ে আমি যে বললাম আলোক নিরপেক্ষ পর্যায়ে কেউ কি বলতে পারবা এই আলোক যে নিরপেক্ষ যে পর্যায়, এখানে আমাদের কয়টা আসলে স্টেজ আছে? আলোক নিরপেক্ষ পর্যায়ে কয়টি আমাদের স্টেজ আছে? অবশ্যই মাথায় রাখবা, আলোক নিরপেক্ষ পর্যায়ে তিনটা ধাপ আছে। ক্যালভিন চক্র, কি বললাম? ক্যালভিন চক্র অথবা C3 চক্র, ক্যালভিন চক্র অথবা C3 চক্র। তারপর কি চক্র? হ্যাস ও স্ল্যাক চক্র, হ্যাস ও স্ল্যাক, C3 চক্র, C4 চক্র এবং CAM পাথওয়ে। কি বললাম? CAM চক্র, যাকে আমরা কি বলবো? ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। একে কি বলা হয়? ক্রাসালুসিয়ান অ্যাসিড হচ্ছে মেটাবলিজম, ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্লিয়ার? একটু লেখা নিয়ে সবাই ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি, কারণ ভাইয়া আমি একেবারে কিন্তু তোমাদের বেসিক ধরে ধরে পড়াচ্ছি, জাস্ট শুধু
কোশ্চেন দেখে দেখে অ্যান্সার পড়াচ্ছি না, কিন্তু এগুলো বেসিক পড়াচ্ছি একেবারে। আলোক নির্ভর পর্যায়ে ক্যালভিন চক্র আছে, তারপর হচ্ছে ধন্যবাদ প্রান্ত তালুকদার রকিকে। তারপরে ক্যালভিন চক্র আছে, ক্যালভিন চক্রের নাম হচ্ছে যে কি বললাম বলো, C3 চক্র। ক্যালভিন চক্রের নাম কি বলছি, C3 চক্র, C3 চক্র। তারপর হ্যাসেম স্ল্যাক চক্র C4 চক্র, এবং CM মানে কি ক্লাসালোসিয়ান অ্যাসিড হচ্ছে মেটাবলিজম বলা হচ্ছে। একটু তো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করবে এতটুকু। আচ্ছা, এখন যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে দেয় সেগুলো আমি একটু কথা বলবো। দেখো, যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে দেয় সেগুলো আমি একটু কথা বলতে চাই। দেখো সে কথাগুলো কি, সেটা হচ্ছে যে আমাদের C3 এবং C4 নিয়ে যে নর্মাল কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দেয়, প্রথম আমি লিখবো যে C3 লিখবো, এই জায়গায় আমি কি লিখবো, C4 লিখবো, C3 লিখবো এবং C4 লিখবো, তাই তো? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড C3 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। C3 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কে? C3 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হলো, সবাই একটু খাতা কলম নিয়ে নোট করি আমরা, রাইবুলোস 1,5 রাইবুলোস 1,5 বিশ ফসফেট, তাকে কি বলা হয়, RUBP বলা হয়। মানে কি, রাইবুলোস 1,5 বিশ। ধন্যবাদ আহসান হাবিবকে। আচ্ছা, তার মানে C3 চক্রের প্রথম স্তরে কার্বন ডাই অক্সাইড গ্রহীত থেকে রাইবুলোস 1,5 বিশ ফসফেট। আর C4 চক্রের হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক হলো অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এটা হলো কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা। আচ্ছা, যদি বলা হয় C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কি, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। C3 চক্রের প্রথম হচ্ছে স্থায়ী যৌগ কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, অবশ্যই মাথায় রাখতে হবে। C3 চক্রের, আচ্ছা, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থটা কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক হলো অ্যাসিড, ঠিক আছে? তাহলে কি বললাম আমরা, দেখুন কি বললাম, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থটা কি, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি বললাম, অক্সালো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই যে লেখাগুলো লিখলাম, সবাই ক্লিয়ার কিনা? এই যে লেখাগুলো লিখলাম, সবাই তোমরা বুঝতে পারছো কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? এতক্ষণ যা যা বললাম কোনো কনফিউশন আছে কিনা? সবার কাছ থেকে আমি কমেন্ট যাচ্ছি। এই স্লাইডটা সবাই একটু স্ক্রিনশট লিখে ডান লিখবা, সবাই স্ক্রিনশট দাও, ঠিক আছে? সবাই স্ক্রিনশট দাও, স্ক্রিনশট লিখে সবাই একটু ডান লিখবা। আচ্ছা, সবাই আমরা স্ক্রিনশট লিখবো, স্ক্রিনশট দিয়ে ডান লিখবো, সবাই সবার কাছ থেকে আমি অ্যান্সার যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থটা কি? অবশ্যই C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 12B, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, হ্যাঁ, অ্যান্সার আমরা মনে রাখতে হবে। ওকে, পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, আমরা সবাই একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করার চেষ্টা করি, আচ্ছা, এবং বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করি। দেখো, 3PGA কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 3PGA কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়? সবার কাছ থেকে আমি একটা অ্যান্সার চাচ্ছি। 3PGA কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়? আচ্ছা ভাইয়ারা, 3PGA এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি বললাম? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, তাহলে 13 এর অ্যান্সারটা কি? অনেকে তোমার সঠিক অ্যান্সার করছো, ধন্যবাদ হৃদয় সরকারকে সবার আগে অ্যান্সার করার জন্য। সবার কাছ থেকে আমাদের অ্যান্সার চাচ্ছি। তাহলে
3 ফসফোগ্লিসারিক ডেফিনেটলি আমাদের ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, পরের কোশ্চেন আমি চলে যাব। ধন্যবাদ সামিয়া আহমেদকে মেনশন করার জন্য। পরের কোশ্চেন, কোনটি C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ? বলেন, কোনটি C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ? আমি পড়াইছি, আমি সবার কাছ থেকে অ্যান্সার যাচ্ছি। কোনটি C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ? C3 চক্রের প্রথম স্থায়ী যৌগটা কি? বলেন, কোনটি C3 চক্রের প্রথম? অবশ্যই তার 14 অ্যান্সার হচ্ছে ডি, 3 ফসফোগ্লিসারিক। ধন্যবাদ মাসকাত মাইশাকে অ্যান্সার করার জন্য, ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোষের কোথায়, আমি কিন্তু সবগুলো পড়াইছি কিন্তু, ঠিক আছে, কোষের কোথায় ক্যালভিন চক্র সংগঠিত হয়? ভাইয়ারা, ক্যালভিন চক্র মানে হলো C3 চক্র, তাই না? C3 চক্র মানে এটা সালোক সংশ্লেষণে, তাই না? এটা ক্লোরোপ্লাস্টে কোথায় হবে? স্ট্রোমাতে হবে নাকি থাইলাকয়েডে হবে? সবার কাছ থেকে অ্যান্সার যাচ্ছে। আমাদের কি বললাম, কোথায় সংগঠিত হচ্ছে? এটা যে ক্লোরোপ্লাস্টে স্ট্রোমাতে সংগঠিত হবে। ক্লোরোপ্লাস্টে কোথায় সংগঠিত হচ্ছে? স্ট্রোমাতে। 15 অ্যান্সার কত বলেন তো? এ 50। ধন্যবাদ কামরুন নাহার, শেখ দপন, হৃদয় সরকার, আহসান হাবিব, অদ্রিত ইসলাম। আমি সবার কাছ থেকে একটু বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার চাচ্ছি এবং আমার সামনে ফ্রেন্ডকে মেনশন করবেন। ওকে, পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখি এই কোশ্চেনটা কে আপনারা অ্যান্সার করতে পারেন। আপনাদের সময় হলো 2 সেকেন্ড। কোনটি হচ্ছে ক্লোরোফিল এ? বলেন, কোনটি হচ্ছে ক্লোরোফিল এ? কোনটি ক্লোরোফিল এ? আচ্ছা, সবার কাছ থেকে আমি একটু অ্যান্সার চাচ্ছি এবং ফ্রেন্ডকে মেনশন চাচ্ছি। কি কি দেওয়া আছে দেখেন, আপনাদের মাথা রাখতে হবে ক্লোরোফিল, ক্লোরোফিল, হ্যাঁ, এই ক্লোরোফিল এ এর সংকেত কি? আপনাদের মাথা রাখতে হবে ক্লোরোফিল বি এর সংকেত কি? ঠিক আছে, ক্লোরোফিল এ এর সংকেত কি, ক্লোরোফিল বি এর সংকেত কি? আপনাদের মাথা রাখতে হবে যে ক্যারোটিনের সংকেত কি? ক্যারোটিন, ক্যারোটিন, ঠিক আছে, ক্যারোটিন এর সংকেত কি? এবং আপনাদের মাথা রাখতে হবে যে জ্যান্থোফিলের সংকেত কি? জ্যান্থোফিলের সংকেত আসলে কি? এই তিনটা বা 4টা সংকেত খুব ভালো করে আমাদের মাথা রাখতে হবে, ঠিক আছে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ এর সংকেতটা কি? আচ্ছা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। প্রথমে লিখবেন যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ডেফিনেটলি কি লিখবেন বলেন তো? ম্যাগনেসিয়াম তো অবশ্যই লিখবেন। ক্লোরোফিল বি এর ক্ষেত্রে সেম লিখবেন, কার্বন লিখবেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কি আছে বলেন তো? ম্যাগনেসিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের একটু শিখাই দিচ্ছি ক্লোরোফিল এ এর সংকেতটা কি। দেখেন ক্লোরোফিল এ, আমি সংকেতটা একটু বলতেছি। দেখেন ক্লোরোফিল এ, কার্বন আমাদের কয়টা থাকবে? 52 কার্বন কয়টা থাকবে? 50। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ কার্বন আমাদের কয়টা থাকতেছে? 55 কয়টা থাকবে? কার্বন থাকতেছে হলো 55। ক্লোরোফিল বি এর ক্ষেত্রেও কার্বন কয়টা থাকতেছে? 55, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে অক্সিজেন, আমাদের নাইট্রোজেন কয়টা থাকবে? নাইট্রোজেন কিন্তু এখানে থাকতেছে কয়টা? 4টা। এই জায়গায় কয়টা থাকতেছে? 4টা। মেন সমস্যা ঘটে আমাদের হাইড্রোজেন নিয়ে, হাইড্রোজেন নিয়ে, আচ্ছা, হাইড্রোজেন নিয়ে এবং অক্সিজেন নিয়ে। হাইড্রোজেন আমাদের কয়টা আছে দেখেন, হাইড্রোজেন আমাদের এখানে আছে কয়টা? 72টা। হাইড্রোজেন কয়টা আছে এখানে? 72টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 70টা, ঠিক আছে। তারপর অক্সিজেন দেখেন, অক্সিজেন আমাদের কয়টা আছে? অক্সিজেন আমাদের আসলে 5টা। অক্সিজেন আমাদের কয়টা আছে এখানে? 5টা। আর এখানে অক্সিজেন কয়টা আছে বলেন তো? 6টা। এই যে আমাদের ক্লোরোফিল এ এর সংকেত কি, ক্লোরোফিল বি এর সংকেত কি, ক্যারোটিনের সংকেত কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, আপনি একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করেন, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করার চেষ্টা করেন। ওকে, পরের কোশ্চেনে ক্যারোটিন। ক্যারোটিনের কালারটা আসলে কি? ক্যারোটিনের কালারটা হলো C14H56O। কি বললাম? ক্যারোটিনের সংকেতটা কি বললাম? ক্যারোটিনের সংকেত হলো C40, ঠিক আছে, C40H56O। এটা হচ্ছে ক্যারোটিনের রাসায়নিক সংকেত। ক্যারোটিনের রাসায়নিক সংকেত কি বললাম? C40H56O। আর জ্যান্থোফিলের রাসায়নিক সংকেতটা কি বললাম? C40H56O2। এই যে সংকেতগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের স্লাইডে দেওয়া আছে ভাইয়ারা ক্লোরোফিল এ এর সংকেত, ক্লোরোফিল বি এর সংকেত চাইতে পারতো, ক্যারোটিনের সংকেত জানতে চাইতো, আমাদের জ্যান্থোফিলের সংকেতও কি জানতে চাইতো, ঠিক আছে। তাহলে কোনটি ক্লোরোফিল এ? C15
H17O5N4 এবং এখন দেখেন আমাদের ম্যাগনেসিয়াম কেন আছে, আমি কিন্তু প্রথমে কিন্তু একটা কথা বলছিলাম, ক্লোরোফিল অণু গঠনের জন্য যে জিনিসটা যে আয়নটা দরকার সেটা কি বলেন তো ভাইয়া, ম্যাগনেসিয়াম। তো 16 এর आंसर কি বলেন তো, এ। খুব সুন্দর মাশাআল্লাহ, অনেক রেসপন্স। মাসকাত মাইশা, শেত স্বপন, সঞ্জিদা আহমেদ নক, সবাই একটু আমরা সবাই ক্লিয়ার কিনা, আমি এতক্ষণ যে সংকেতগুলো যে পড়ালাম এটা পরীক্ষার মধ্যে আসলে আপনারা পারবেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সবাই ক্লিয়ার হতে পারছেন কিনা সবাই একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, এবং এই স্ক্রিনশটটা একটু লিখে সবাই একটু ডান লিখবেন, সবাই ক্লিয়ার কিনা বলবেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ। সবার কাছ থেকে আমি একটু অ্যান্সার চাচ্ছি, সবাই বুঝতে পেরেছেন কিনা সবাই বলবেন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, সবার কাছে যাচ্ছি। সাদিয়া আজাদ নক, আচ্ছা ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওকে, 17 নম্বর কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করব। ক্লিয়ার ভাই, ওকে ধন্যবাদ। আসিফ জি ক্লিয়ার, আব্দুল ভাই ইসলাম ধন্যবাদ, খুব সুন্দর। মাসকাত মাইশা, খুব সুন্দর আপনাদের রেসপন্স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন C3 উদ্ভিদের কোনটি সঠিক নয়, সবার কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি। দেখেন C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। আচ্ছা, কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? আচ্ছা দেখি একটু, C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, তার মানে কোনটি মিথ্যা? কোনটি সঠিক নয় মানে কোনটি মিথ্যা, তাই না? আচ্ছা, ভালো কথা। তো C3 উদ্ভিদের ক্ষেত্রে সঠিক কোনগুলা ভাই? 10 থেকে 25 ডিগ্রিতে সালোক সংশ্লেষণ ঘটে, এটা তো সঠিক। 50 থেকে 150 ppm এ কার্বন আছে, এটাও কিন্তু সঠিক। C3 চক্রের প্রথম স্তরের পদার্থ কি বলেন তো? আমাদের 3 ফসফেট, এটাও কিন্তু সঠিক। তা কোনটি সঠিক নয়? অবশ্যই মাথায় রাখবেন, C3 উদ্ভিদে ক্রান্স অ্যানাটমি দেখা যায় না, দেখা যায় না। তাহলে অনেকে আপনি অ্যান্সার করেছেন, শাহরিয়া রিমন, আরজে বাবলা, কামরুন নার, খুব সুন্দর রেসপন্স। তো অবশ্যই 70 অ্যান্সার হচ্ছে এ। আমরা সবাই একটু নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করব এবং বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করব। দেখি কে কয়জন আপনার ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করতে পারেন, দেখি। সবাই একটু আমরা অ্যান্সার করব, সবাই অ্যান্সার করব, ঠিক আছে? সবাই ঝটপট অ্যান্সার করব। ওকে, পরের কোশ্চেন দেখি কি দেওয়া আছে। পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন উৎস পানি, এটি কে পরীক্ষা করেন? সবার কাছ থেকে আমরা অ্যান্সার যাচ্ছি। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস হচ্ছে পানি, এই কথাটা কে বলে? বলেন। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন উৎস পানি, এটি ব্যবহার করেন যে স্যামুয়েল রুবেন এবং কামেন। তাহলে 18 এর অ্যান্সার কত বলেন তো? 18 এর অ্যান্সার হচ্ছে সি। 18 অ্যান্সার কি বলেন তো? সি, ঠিক আছে? ওকে, এরপরে আমি পরেরটাতে চলে আসি। ক্যালভিন চক্র, ক্যালভিন চক্র সম্পূর্ণকারী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? সবার কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি। ওকে, ক্যালভিন চক্র সম্পূর্ণকারী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? দ্যাট মিন্স আমাদের C3 চক্র সম্পূর্ণকারী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? সবাই একটু অ্যান্সার করবেন। 19 অ্যান্সারটা কি হবে আমি সবার কাছ থেকে তো জানতে যাচ্ছি। ক্যালভিন চক্র সম্পূর্ণকারী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা দেখি, অনেকে সঠিক অ্যান্সার করছেন। মহুয়া সুলতান, আহসান হাবিব, হৃদয় সরকার, কাজল ইসলাম। আচ্ছা, ক্যালভিন চক্র বৈশিষ্ট্য, 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে না, কার্বক্সিলেশে দক্ষতা উচ্চ না, ফটো রেসপিরেশন ঘটে। অবশ্যই C3 চক্রে ফটো রেসপিরেশন ঘটবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ মাসকাত মাইশাকে। ওকে, পরের কোশ্চেনে চলে যাব। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোকালেট তৈরি করে? একটু সবাই একটু অ্যান্সার করবেন। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোকালেট তৈরি করে? 20 নম্বর কোশ্চেনটা সবাই বলবেন। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করে? বলেন, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করে? অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ফটো রেসপিরেশন প্রক্রিয়ায়। কি প্রক্রিয়া বলছি? ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় উদ্ভিদ কি তৈরি করতেছে? আমাদের গ্লাইকোলেট তৈরি করতেছে। তাই কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করতেছে? ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় উদ্ভিদ কি করতেছে?
ধন্যবাদ হৃদয় সরকারকে, আহসান হাবিবকে। আমি একটু সবার কাছ থেকে একটু এই অ্যান্সারের কমেন্টটা চাচ্ছি। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করে? বলেন। ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় গ্লাইকোলেট তৈরি করে। ঠিক আছে, ধন্যবাদ কাজল ইসলামকে। ওকে, সবাই একটু আমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিব। ঠিক আছে, আচ্ছা শুনেন, পরের কোশ্চেন কি দেওয়া আছে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 5% বেড়ে গেলে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 5% বেড়ে গেলে উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা আসলে কেমন হবে? বলেন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 5% যদি আমাদের বেড়ে যায় তাহলে উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা কি হবে বলেন তো? সবার কাছ থেকে একটু আমি জানতে চাচ্ছি, বলেন, দেখি কি অ্যান্সার করতে পারবেন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড 5% বেড়ে গেলে উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা কি বৃদ্ধি হবে, নাকি কমে যাবে, নাকি অপরিবর্তিত থাকবে, নাকি বন্ধ হবে? অনেকে এই কোশ্চেন অ্যান্সারটা আমরা ভুল করি। অবশ্যই অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ, হুমায়রা আকবর, হৃদয় সরকার, আহসান হাবিব। আচ্ছা, অবশ্যই বাতাসে কার্বন 5% বেড়ে গেলে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে 21 অ্যান্সার কত বলেন তো? বি। ধন্যবাদ সূচনাকে। সূচনা আপনি একটু ক্লাসটা শেয়ার দিবেন, ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখি। অবাধ শ্বসনে, সবার কাছ থেকে আছে এখন শ্বসন টপিক, এক অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? আমি একটু জানতে চাচ্ছি। ফারিয়াকে ধন্যবাদ। আচ্ছা, অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে আমাদের কত অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় বলেন। সবার কাছ থেকে 20 অ্যান্সারটা বলবেন, সবাই একটু 22 অ্যান্সারটা বলবেন। সবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে, সবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? আমরা একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব, বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব। দেখি কে কত ফ্রেন্ডদেরকে আমার সামনে মেনশন করতে পারেন। দেখেন তো, অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে অবশ্যই আমাদের 2 অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা শুনেন, অবাধ শ্বসনে আমাদের 2টা ধাপ, গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে আমাদের 2 অণু ইথানল ও কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আমি আবার বলতেছি কথাটা, সবাই তো আমার সাথে অ্যান্সার করবেন। অবাধ শ্বসনে 2টে ধাপ, গ্লাইকোলাইসিস আর হচ্ছে যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো এখানে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে আমাদের উৎপন্ন হবে 2 অণু কি অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। 2 অণু কি অ্যাসিড বলছি? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এই যে ল্যাকটিক অ্যাসিডটা যে আমাদের আছে, এই ল্যাকটিক অ্যাসিডটা কোথায় উৎপন্ন হয় বলেন তো? দৌড়বিদদের মাংসপেশিতে উৎপন্ন হচ্ছে। দৌড়বিদদের কোথায় উৎপন্ন হচ্ছে? মাংসপেশিতে। দৌড়বিদদের মাংসপেশিতে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড? অবশ্যই অ্যান্সার কি হবে? 2 অণু ল্যাকটিক অ্যাসিড আমাদের তৈরি হয়। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, সবাই একটু আমার সাথে অ্যান্সার করবেন। আমি সবার কাছ থেকে অ্যান্সার চাবো এবং একটু দ্রুত আমার ফ্রেন্ডের মেনশন করব। আচ্ছা, কোনটি ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ? কি চক্র? ক্রেবস চক্র। আমি সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, কোনটি ক্রেবস চক্রের প্রধান উৎপাদিত যৌগ? আচ্ছা, এর আগে আমাকে একটা কথা বলেন তো ভাই, ক্রেবস চক্রের বেশ কয়টা নাম আছে ভাইয়া? ক্রেবস চক্র কি চক্র? সবাই একটু ফ্রেন্ডে মেনশন করো, কি চক্র বলেন তো? ক্রেবস চক্র। ক্রেবস চক্র, ঠিক আছে। আচ্ছা, ক্রেবস চক্রের বেশ কয়টা নাম আছে। একে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। কি বলা হয় বলেন? সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। একে টিসিএ সাইকেলও বলা হয় বা টিসিএ চক্র বলা হয়। কারণ কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলবো আমরা। ঠিক আছে, আচ্ছা, কোনটি ক্রেবস চক্রের প্রধান উৎপাদিত? ডেফিনেটলি সাইট্রিক অ্যাসিড আমাদের ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ। এবং কেউ কি বলতে পারবেন ক্রেবস চক্রটা আমাদের কোষের কোন জায়গায় সংঘটিত হয়? কোশ্চেনটা কি বললাম? ধন্যবাদ, খুব সুন্দর আপনাদের রেসপন্স। ক্রেবস চক্র কোশ্চেনটা কি বললাম? সবার কাছ থেকে আমরা অ্যান্সার চাচ্ছি। ফারিয়া, সূচনা, শেখ, স্বপন, হৃদয়, সবাই অ্যান্সার করবেন। কোষ চক্র কোষের কোথায় সংঘটিত হচ্ছে? কোষ চক্র
কোষের কোথায় সংগঠিত হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আসার মতো কোশ্চেন। আমি বলে দিচ্ছি, মাথায় রাখবেন আমাদের শ্বসনটা একটা কোষের দুই জায়গায় সংগঠিত হয়, হয় সাইটোপ্লাজমে, না হলে মাইটোকন্ড্রিয়াতে। এই ক্রেবস চক্রটা আমাদের মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হবে। ধন্যবাদ আতিয়া, সঞ্জয়, তিথি, নুসরাত জাহান, তো খুব সুন্দর রেসপন্স। ঠিক আছে, তাহলে ক্রেবস চক্রটা আমাদের কোথায় সংগঠিত হচ্ছে? মাইটোকন্ড্রিয়া। তাহলে কোনটি ক্রেবস চক্র প্রধান? ডেফিনেটলি আমাদের সাইট্রিক অ্যাসিড হলো প্রধান যৌগ। পরের কোশ্চেনে চলে যাব। দেখেন, সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত? সবাই হচ্ছে আপনারা 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবেন। সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত? বলেন, সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত? আচ্ছা, শ্বসনিক হার এর রেসপন্সটা কি ভাই? যতটুকু পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে যতটুকু, তার মানে কি 6 তাহলে 6/6। তাহলে গ্লুকোজের শ্বসনিক হার কত বলেন তো? 1। গ্লুকোজের শ্বসনিক হার কত? 1। তাহলে সবার শ্বসন, অনেকে আপনারা সঠিক অ্যান্সার করছেন, আতিয়া, তানজিদ, তিথি, হৃদয় সরকার, স্বামী, খুব সুন্দর, মাসকাত মাইশা। তাহলে সবার শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত বলেন তো? 1। অবশ্যই আপনাদের মাথা রাখতে হবে। ধন্যবাদ কাদুল ইসলামকে, ধন্যবাদ। সবাই একটা অ্যান্সার করবো। ওকে, 1.33 না ভাইয়া, 1.3। আচ্ছা, দেখেন, গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংগঠিত হয়? সবাই আমরা 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করব। ক্লোরোপ্লাস্টে, প্রোটোপ্লাজমে, নিউক্লিয়াসে, নাকি সাইটোপ্লাজমে? বলেন। 25 নম্বর কোশ্চেন আমরা সবাই অ্যান্সার করব। বলেন, গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংগঠিত হচ্ছে? 25 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করব। মাথা রাখবেন, গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। এজন্য গ্লাইকোলাইসিসের দুইটা নাম আছে। একে আমরা কি বলি বলেন তো? সাইটোপ্লাজমিক শ্বসনও বলি। একে আমরা কি বলবো? সাইটোপ্লাজমিক শ্বসনও বলি। এর আরেকটা নাম আছে শ্বসনের সাধারণ গতিপথ। কি বললাম? একে শ্বসনের সাধারণ গতিপথও বলা হয়। কেন আমি গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ গতিপথ বলবো? কারণ হচ্ছে এটা সবাত শ্বসনে হচ্ছে, আবার আমাদের অবাত শ্বসনেও হচ্ছে। এজন্য গ্লাইকোলাইসিসকে আমরা কি বলবো? শ্বসনের সাধারণ গতিপথ। তাহলে গ্লাইকোলাইসিস কোষের কোন জায়গায় সংগঠিত হয়? অবশ্যই 25-এর অ্যান্সার হলো ডি, সাইটোপ্লাজমে সংগঠিত। ধন্যবাদ হৃদয় সরকারকে, আতিয়া, সঞ্জয়, তিথিকে, খুব সুন্দর, ধন্যবাদ। ওকে, আচ্ছা, তো আপনাদের কাজ হলো যে একটু বেশি বেশি করে আমার সামনে অতি দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করা, অতি দ্রুত মেনশন করা। ওকে, পরের কোশ্চেন দেখেন, 1 মোল গ্লুকোজ বায়োলজিক্যাল সিস্টেমে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলেন, সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডে মেনশন দিব। 1 মোল গ্লুকোজ, আচ্ছা আমার সাথে একটু আপনারা অ্যান্সার করবেন। হ্যাঁ, 1 মোল গ্লুকোজ বায়োলজিক্যাল সিস্টেমে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে? বলেন, সবার কাছ থেকে আমি অ্যান্সার চাচ্ছি। অনেকে আপনারা 380 বলতেছেন, আসলে অ্যান্সারটা কি হবে? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি। ব্ল্যাঙ্ক হবে নাকি কি হবে বলেন? আচ্ছা, সবার কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি। আগে আমাকে বুঝতে হবে যে 1 মোল গ্লুকোজ থেকে বায়োলজিক্যাল সিস্টেমে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে 1 মোল গ্লুকোজ থেকে আমাদের 1 মোল গ্লুকোজ বায়োলজিক্যাল সিস্টেম বলতে আসলে কি বুঝেছে জানেন? বায়োলজিক্যাল সিস্টেম বলতে আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের সবাত শ্বসন এবং অবাত শ্বসনের যে ধাপগুলা, সেগুলো আমাদের এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে 1 মোল গ্লুকোজ থেকে যে আমাদের যে ধাপগুলো যে আমরা পড়ছি, মানে 1 মোল গ্লুকোজ থেকে আমরা কয়টা এটিপি পাইছি একটু বলেন তো ভাইয়া? 1 মোল গ্লুকোজ থেকে কয়টা এটিপি পাইছি একটু বলেন? আমরা জানি যে 1 মোল, দেখেন 1 মোল গ্লুকোজ থেকে আমরা কয়টা এটিপি পাই? অবশ্যই এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হতে হবে ভাই।
1 মোল গ্লুকোজ থেকে আমরা 36টা এটিপি পাচ্ছি। এটা কিন্তু কোনো কনফিউশন হওয়া যাবে না, এটা একবারে ক্লিয়ার কথা। 1 মোল গ্লুকোজ থেকে আমরা কয়টা এটিপি পাচ্ছি? 36টা এটিপি পাচ্ছি। এবং মাথা রাখবেন 1 অণু এটিপি মানে হচ্ছে আপনার 10 কিলো ক্যালোরি শক্তি, আর 36 অণু এটিপি মানে কত? 360 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, তাহলে এখানে একটাও কিন্তু আমাদের অ্যান্সার নাই। অনেকে আপনারা বলেন যে 380 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এটাকে সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন। এটাকে সবাই বুঝতে পারবেন? ওকে, এরপরে দেখেন পরের স্লাইডে আমি চলে আসবো। সবার কাছ থেকে আমি একটু কমেন্ট চাচ্ছি, ধন্যবাদ। সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, ঠিক আছে। পরের কোশ্চেন কি দেওয়া আছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপাদনে কোন এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমি সবার কাছ থেকে একটু আমি অ্যান্সার চাচ্ছি, এবং সবাই একটু দ্রুত আমার ফ্রেন্ডকে মেনশন করব, দ্রুত ফ্রেন্ডের মেনশন করব। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখেন, গ্লুকোজ আর হলো ফ্রুক্টোজ, এরা হলো একে অন্যের আইসোমার। গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি? একে অন্যের আইসোমার। আচ্ছা, ভালো কথা। যেগুলো আইসোমারের ক্ষেত্রে যে এনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে এনজাইমটার নাম হচ্ছে আইসোমারেস এনজাইম। এবং একটা জিনিস মাথায় রাখবেন, কোনো নামের শেষে যদি আমাদের এস থাকে তাহলে বুঝবেন যে সেটা আমাদের কি হয়েছে বলেন তো? এনজাইম হয়েছে। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু এখানে আইসোমার। আপনারা কোষ শ্বসন চ্যাপ্টারে পড়ছেন, গ্লুকোজটা 6 কার্বনযুক্ত মনোস্যাকারাইড, ফ্রুক্টোজটাও কিন্তু 6 কার্বনযুক্ত মনোস্যাকারাইড। গ্লুকোজে কি মূলক থাকতেছে? অ্যালডিহাইড মূলক থাকতেছে। আর ফ্রুক্টোজে আমাদের কি মূলক থাকতেছে? কিটোন মূলক থাকতেছে। এজন্য গ্লুকোজকে কিন্তু আমরা কি বলি? অ্যালডোজ বলি। আর ফ্রুক্টোজকে আমরা কি বলি বলেন তো? কিটোজ বলি। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 6 থেকে আমাদের অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? আইসোমারেস। এই যে এখানে বেশ কটা যে কথা বললাম, এই কথাগুলো সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাই দেবেন। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাই দেবেন সবাই বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমি চলে যাব। টিসিএ কয়টি কার্বক্সিলিক মূলক থাকে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? খুবই কনসেপচুয়াল কোশ্চেন। টিসিএ ফুল অ্যাব্রিভিয়েশনটা কি ভাই? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। দ্যাট মিনস এখানে 3টা কার্বক্সিল মূলক থাকে। 3টা কি থাকে? 3টা কার্বক্সিল হচ্ছে মূলক থাকবে। তাহলে আমার এখানে কোশ্চেন দেওয়া হচ্ছে টিসিএ চক্রে কয়টি কার্বক্সিলিক মূলক থাকবে? অবশ্যই 28 অ্যান্সার 3। কয়টি কার্বক্সিল মূলক থাকতেছে? আমাদের 3টি কার্বক্সিলিক আমাদের মূলক থাকতেছে। ক্লিয়ার? ধন্যবাদ তাসিফ হোসেন, তারপর আমাদের ধন্যবাদ, খুব সুন্দর। সবাই রেসপন্স চাচ্ছি আমি একটু, সবাই একটু ফ্রেন্ডের একটু আমরা মেনশন করব। সবাই দেখি, সবাই আমরা শেষ মধ্যে ফ্রেন্ডের একটু দ্রুত মেনশন করব। সবাই একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করবো, সবাই দ্রুত ফ্রেন্ডে মেনশন করবো। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোনটি সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ? মানে কি? কোনটা সবাত এবং অবাত শ্বসনের একই পর্যায়ে ধাপ আছে, মানে কোনটা বলেন? 29 অ্যান্সার কি হবে? অনেকে অ্যান্সার করতেছেন। মোহাম্মদ হৃদয় সরকার ধন্যবাদ, মাজিন আরশ ধন্যবাদ। সবাই একটু অ্যান্সার করবো, সবাই অ্যান্সার করবো এবং দ্রুত আমরা ফ্রেন্ডের মেনশন করবো। দ্রুত যত পারি আমরা গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার দিয়ে দেয়, ফ্রেন্ডের মেনশন হৃদয় ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আচ্ছা, সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটা? অবশ্যই অ্যান্সার হচ্ছে যে গ্লাইকোলাইসিসটা হচ্ছে আমাদের সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ। ওকে, পরের কোশ্চেনে চলে যাব। গ্লুকোজের আরকিউ এর মান কত? দেখি কে কে পারবেন। এর আগে আমাকে একটু অ্যান্সার করেন যে ভাইয়া আরকিউ এর সূত্রটা কি? আরকিউ এর সূত্রটা কি? সবাই একটু অ্যান্সার করবো আমরা। আরকিউ এর সূত্রটা কি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আরকিউ মানে রেসপিরেটরি কোয়েফিশিয়েন্ট। এই সূত্রটা হলো কার্বন ডাই অক্সাইড ত্যাগের পরিমাণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগের পরিমাণ ডিভাইডেড বাই গ্রহণকৃত অক্সিজেনের পরিমাণ।
এটা সূত্র। তো গ্লুকোজের আরকিউ এর মান কত? গ্লুকোজের আরকিউ এর মান হচ্ছে আমাদের 1। গ্লুকোজের আরকিউ এর মান কত বলেন তো? 1। তা 30 এর आंसर কত? বি। অনেকে আপনারা সঠিক आंसर করেছেন। তা সুরাইয়া আহমদ, জয়িতা, আহসান হাবিব ধন্যবাদ, সামিয়া খুব সুন্দর। সবাই একটু আমরা आंसर চাচ্ছি। একটু বেশ হৃদয় সরকারকে ধন্যবাদ। সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করব। আচ্ছা, পরে কোশ্চেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? কোশ্চেনে কি দেওয়া আছে বলেন? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে, আচ্ছা আমি একটু বলতেছি শুনেন। গ্লাইকোলাইসিস মানে কি ভাই? গ্লাইকোলাইসিস, লাইসিস মানে ভাঙ্গন, তাই না? তার মানে গ্লুকোজ থেকে গ্লুকোজটা ভেঙে যাবে, ভেঙে যে আমাদের কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা দেখেন, গ্লুকোজটা কয় কার্বন যুক্ত? 6 কার্বন যুক্ত। পাইরুভিক অ্যাসিডটা কয় কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত। আপনারাই বলেন এক অণু গ্লুকোজ থেকে তাহলে কয় অণু পাইরুভিক অ্যাসিড হবে? অবশ্যই আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু কমেন্ট করবেন। ওকে, দেখেন প্রতিটা NADPH2 থেকে কত অণু এটিপি তৈরি হয়? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সবার কাছ থেকে আমি অ্যান্সার যাচ্ছি। প্রতিটা NADPH2, দেখেন এক অণু NADPH2 এখান থেকে আপনি কটা এটিপি পাবেন? এবং এক অণু FADH2 এখান থেকে আপনি কটা এটিপি পাবেন? দেখেন এক অণু NADH2 কে যদি আপনি ভাঙেন সেখান থেকে আপনি 3 অণু এটিপি পাবেন। ঠিক আছে, একটা NADH2 কে ভাঙলে আপনি 3 অণু এটিপি পাবেন। আর এক অণু এটিপি কে যদি আপনারা ভাঙেন সেখান থেকে আপনি 2 অণু এটিপি পাবো। কয় অণু এটিপি পাবো? 2 অণু এটিপি পাবো। আমার কোশ্চেন কি দেওয়া আছে? এই NADPH2 থেকে কত অণু এটিপি তৈরি হয়? NADPH2 থেকে কত অণু? অবশ্যই অ্যান্সার কি হবে? 32 এর অ্যান্সার হচ্ছে বি। হৃদয় সরকার সবার আগে আপনি অ্যান্সার করছেন, ধন্যবাদ। হৃদয় সরকারকে, কামরুন আগে ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, এরপরে চলে আসি আমরা এক অণু গ্লুকোজ থেকে TCA চক্রে কতটা এটিপি উৎপাদিত হয়? 10টা, 15টা, 20টা নাকি 24টা? সবার কাছ থেকে তো আমি অ্যান্সার চাচ্ছি, বলেন কি দেওয়া আছে কোশ্চেনটা? এক অণু গ্লুকোজ থেকে TCA চক্রে, এক অণু গ্লুকোজ থেকে TCA চক্রে কতটা এটিপি তৈরি হচ্ছে? আমি সবার কাছ থেকে একটু আমি কোশ্চেনটা জানতে চাচ্ছি। ক্রেব চক্রে কটা এটিপি তৈরি হয়? বলেন কটা এটিপি তৈরি হয়? ক্রেব চক্রে কটা এটিপি তৈরি হয়? সবার কাছ থেকে আমি একটু অ্যান্সার চাচ্ছি। দুই সরকার অ্যান্সার করছো, ধন্যবাদ। আচ্ছা, ক্রেব চক্রে বেসিক্যালি কি হয় আগে সেটা বুঝতে হবে। দেখেন ক্রেব চক্রে বেসিক্যালি আমাদের কি হচ্ছে আমি সেটা যদি কথা বলি, ক্রেব চক্র মানে TCA চক্র বা ক্রেব চক্র বা ট্রাইকার্বক্সিল চক্র, এখানে আমাদের কি হবে? 6 অণু NADH2 তৈরি হবে। ঠিক আছে, সবাই বোঝার চেষ্টা করুন। 6 অণু NADH2 তৈরি হবে, 2 অণু FADH2 তৈরি হবে এবং 2 অণু কি হবে বলেন তো? এটিপি হবে। এটা তো সবাই ক্লিয়ার। আমি আপনাদের একটা সূত্রটা কিন্তু শিখাই দিছি ভাই। একটা NADH2 কে ভাঙলে আমি পাচ্ছি হলো 18টা এটিপি, একটা FADH2 ভাঙলে পাচ্ছি 2টা, দ্যাট মিন্স 4টা এটিপি। এখানে কত? 2টা এটিপি। যোগ করেন, 4 2 5 6, 18 6 কয়টা? 24টা এটিপি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন। এক অণু গ্লুকোজ থেকে TCA চক্রে কতটা এটিপি তৈরি হচ্ছে? অবশ্যই মাথা রাখবেন আমাদের 24টা এটিপি তৈরি হচ্ছে। সবাই এতটুকু ক্লিয়ার কিনা বলবেন। পরের কোশ্চেন চলে আসি আমি। পরের কোশ্চেন আমাদের কি দেওয়া আছে দেখি। দৌড়ানোর সময় মাংসপেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কোথা থেকে? পাইরুভিক অ্যাসিড থেকে, অ্যাসিটিক অ্যাসিড থেকে, কার্বলিক অ্যাসিড থেকে নাকি অ্যাসপার্টিক অ্যাসিড থেকে? আমরা দ্রুত সবাই একটু বেশি বেশি করে
গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার দেই, ফ্রেন্ডদের মেনশন করি এবং দ্রুত ফ্রেন্ডদেরকে আমরা জয়েন করার চেষ্টা করি। দেখেন, দৌড়ানোর সময় মাংসপেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে। কি বললাম? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ যে জারণ হচ্ছে, সেই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, হ্যাঁ, এই অসম্পূর্ণ জারণের ফলে আমাদের কি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে অবশ্যই 34 এর আনসার কি বলেন তো? এ। ওকে, সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে আমরা মেনশন করবো। ভাই, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটা এটিপি খরচ হয়? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি, আমি সবার কাছ থেকে একটু দ্রুত অ্যান্সার চাচ্ছি। বলেন, আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি, সবাই একটু অ্যান্সার করবেন, ঠিক আছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটা এটিপি খরচ হয়? আচ্ছা শুনেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হচ্ছে ঘটনাটা দেখেন, কতটা এটিপি খরচ হয় সবার কাছ থেকে অ্যান্সার আছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটা এটিপি খরচ হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটা এটিপি হয়? দেখেন, প্রথমে আমাদের 4টা এটিপি কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? কথাগুলো মন দিয়ে শুনেন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথমে কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বপ্রথম কটা এটিপি উৎপন্ন হচ্ছে? 4টা এটিপি উৎপন্ন হচ্ছে। এরপরে কি হচ্ছে? আমাদের 2টা এটিপি কি হয়ে যাচ্ছে বলেন তো? খরচ হয়ে যাচ্ছে। 2টা এটিপি কি হয়ে যাচ্ছে? খরচ হয়ে যাচ্ছে। পরীক্ষার মধ্যে যে কোশ্চেন দেয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট বা সর্বমোট কতটা এটিপি উৎপন্ন হচ্ছে? সেক্ষেত্রে 4টা প্রথমে তৈরি হয়েছে, 2টা খরচ হয়েছে। দ্যাট মিনস আমরা এখানে কয়টা এটিপি পাবো? 2টা পাবো। তাহলে আমাকে কিন্তু বুঝে বুঝে কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের এখানে অ্যান্সার কি হচ্ছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটা এটিপি উৎপন্ন হচ্ছে, খরচ হচ্ছে কয়টা? অবশ্যই 2টা আমাদের কি হচ্ছে? খরচ হচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে আসবো গ্লাইকোলাইসিসের নিচের কোনটি উৎপন্ন হয় বলেন? এসিটাইল কোয়ে, পাইরুভিক অ্যাসিড, 3 ফসফো পাইরুভিক অ্যাসিড, 2 ফসফো পাইরুভিক অ্যাসিড। আমি সবার কাছ থেকে একটু দ্রুত কমেন্ট চাচ্ছি আপনাদের কাছে, বেশি বেশি করে আমরা একটু ফ্রেন্ডে মেনশন করব। দেখেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের উৎপন্ন হচ্ছে কি বলেন তো? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি উৎপন্ন হবে? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পরে কোশ্চেন চলে আসি, সমাজ শ্বসনে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে কত কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করে বলেন? আমি সবার কাছ থেকে একটু ধন্যবাদ, পিয়ার চন্দ্রকে ধন্যবাদ। ওকে, আমরা একটু 37 নম্বর কোশ্চেন অ্যান্সারটা করব। আমি কোশ্চেন অ্যান্সারটা দিয়েছিলাম, সমাজ শ্বসনে 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে আপনার কত কিলো ক্যালোরি শক্তি সে তৈরি করবে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি। আমরা জানি যে 1 অণু গ্লুকোজ থেকে আমাদের 38 না কিন্তু 36 অণু এটিপি তৈরি হচ্ছে, ঠিক আছে? এই 36 অণু এটিপি মানে কি? 36 × 10 কিলো ক্যালোরি। দ্যাট মিনস কত কিলো ক্যালোরি আছে? 360 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে অবশ্যই 37 এর আনসার কত বলেন তো? সি। 37 এর আনসার কি বলেন তো? সি। ধন্যবাদ 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 হৃদয় সরকারকে। ওকে, তো আমি এতক্ষণ যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের সামনে আলোচনা করলাম, এই কোশ্চেনগুলো ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করবেন। এবং এই ক্লাস নিয়ে বা এই চ্যাপ্টারটা নিয়ে যে কোনো কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি সবার কাছ থেকে একটু দ্রুত কমেন্ট চাচ্ছি আপনাদের কাছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা সবাই একটু আমাকে কমেন্ট করবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আজকের এই ক্লাসটা যা যা আলোচনা করলাম সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, অনেকে হৃদয় সরকার বলছে ক্লিয়ার ভাই, আহসান আমি বলছে থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তাহলে আমাকে একটু কমিটমেন্ট করেন যে আপনারা এই চ্যাপ্টারটা থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন কিনা। সবাই একটু ইনশাল্লাহ আমরা লিখবো, সবাই ইনশাল্লাহ লিখবো, ঠিক আছে? এবং আজকের এই ক্লাসটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো জয়কুলি ফ্যামিলির পক্ষ থেকে বা জয়কুলি পরিবারের পক্ষ থেকে আমরা সবাই একটু আমরা কমেন্ট করব, সবাই একটু আমরা কমেন্ট করব, সবাই একটু আমরা কমেন্ট করব। ধন্যবাদ। হ্যাঁ, একজন কোশ্চেন করছে ভাইয়া এই অধ্যায় থেকে লিখিত আসে? হ্যাঁ, লিখিত আসে।
ধন্যবাদ সুরভি আক্তার ম্যাম আপনাকে। ভাইয়া এই অধ্যায় থেকে লিখিত আসে কিনা? হ্যাঁ, লিখিত আমাদের অবশ্যই আসে। এখান থেকে কি কি লিখিত আসে ভাইয়া আমি একটু আপনাদেরকে আলোচনা করতে চাই, আপনারা যদি বলেন আমি আলোচনা করবো। আচ্ছা শুনেন, এখান থেকে যে লিখিতগুলো আমাদের আসে, দেখেন প্রথমে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দিবে, আমাদের সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে পার্থক্য চাবে। লিখিত নিয়ে যদি আমি কথা বলি, যদি বলি কি কি লিখিত দিবে, আমাদের হচ্ছে যে সালোক সংশ্লেষণ এবং হ্যাঁ লিখিত এবং সালোক সংশ্লেষণ এবং শ্বসনের জন্য পার্থক্যটা দিবে। তারপরে কোন জায়গায় কয়টা টিপি তৈরি হচ্ছে না হচ্ছে, তারপর প্রশোধনের প্রকারভেদ। তো আপনাদের জন্য লিখিতর জন্য কিন্তু জয়কুলি একেবারে ফ্রিতে ক্লাসগুলো আয়োজন করছে, ঠিক আছে? ফ্রিতে ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য আয়োজন করবে ইনশাল্লাহ, ঠিক আছে? ফ্রিতে আপনাদের জন্য ক্লাসগুলো আয়োজন করবে, ঠিক আছে? লিখিত ক্লাসগুলো আপনাদের ফ্রিতে আয়োজন করবে, জয়কুলি আপনাদের লিখিত ক্লাসগুলো ফ্রিতে আয়োজন করবে, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা একেবারে আপনাদেরকে শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন, ঠিক আছে? এবং যারা এখন পর্যন্ত আমাদের জয়কুলির বায়োলজি বিচিত্রা বইটা আপনারা সংগ্রহ করেননি, অতি দ্রুত বায়োলজি বিচিত্রা বইটা সংগ্রহ করেন। এবং রিটেনের জন্য আমাদের বায়োলজি জয়কুলি রিটেন বইটা আমাদের অলরেডি বের হয়ে গিয়েছে, রিটেন বিজ্ঞান বইটার নাম হচ্ছে রিটেন বিজ্ঞান। তো সেই বইটা আপনারা অতি দ্রুত সংগ্রহ করেন, আমি লিখে দিচ্ছি জয়কুলি রিটেন বিজ্ঞান, ওইটাও আমার লেখা, বায়োলজি পার্টটা আমার লেখা, রিটেন বিজ্ঞান। হ্যাঁ, এই রিটেন বিজ্ঞান বইটা আপনারা সংগ্রহ করেন। এবং আপনারা জানেন কয়দিন পরে কিন্তু আমাদের বিইউপির পরীক্ষা, কয়দিন পরে আমাদের কিসের পরীক্ষা? বিইউপি পরীক্ষা। তো এই যে বিইউপির যে পরীক্ষাটা আমাদের আছে, তো এখানে মানে আমাদের মডেল টেস্ট বই আছে, তো খুব দ্রুত সময়ের জন্য জয়কুলির AF ডাবল এস না আচ্ছা, আমাদের যে সায়েন্সের যে ইউনিটটা আছে সেই ইউনিটের বইটা আমরা আচ্ছা সেটা আমরা সবাই একটু সংগ্রহ করবো, ঠিক আছে? ওকে, তো যারা এখনো সংগ্রহ করেনি অতি দ্রুত সংগ্রহ করবো। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো মন দিয়ে পড়াশোনা করবেন। আসলে সময় একেবারে খুবই সংক্ষিপ্ত। আমাদের বিইউপি পরীক্ষা, তারপর মেরিনের পরীক্ষা, মেরিটাইমের পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা, ঢাবি বলতে গেলে আপনাদের ডিসেম্বর থেকে 24-25 সেশনের ক্লাসগুলো কিন্তু একেবারে শুরু হয়ে যাচ্ছে। তো সবাই মন দিয়ে পড়াশোনা করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ডিসিপ্লিন অনুযায়ী নিয়ম রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।